৭৮ পৃষ্ঠায় আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন, কয়েকটা বহুনির্বাচনী প্রশ্ন আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো ১৫ নম্বর বিষয়টা আছে দেখো, কমিউনিটি সামাজিক ব্যক্তিগত সেবা। এই খাতে ব্যয়ের দিক থেকে মোট দেশজ উৎপাদন গণনা করা হয়। এই খাতে ব্যয়ের দিক থেকে মোট দেশজ উৎপাদন গণনা করা হয়। এই খাতে ২০২০ থেকে ২১ সালে দেশজ উৎপাদনের পরিমাণ ছিল এত। তাহলে এদেশে বা এখানে ২০২০ থেকে ২১ সালে দেশজ উৎপাদনের পরিমাণ ছিল ১,৮০,৬৭৭ কোটি টাকা। এ অধ্যায়ের প্রদত্ত দাবির তথ্যের উৎস বাংলাদেশ অর্থনীতির সমীক্ষা ২০২২ সাল অনুযায়ী দেওয়া হয়েছে, যত উৎস বা তথ্যগুলো রয়েছে। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে। সংক্ষিপ্ত প্রশ্ন ১ নাম্বার, মোট দেশজ উৎপাদনের ধারণা দাও। এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন। তো দেখো, অর্থনীতি অধ্যায় ৬ষ্ঠ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। ১ নম্বরের অ্যান্সার, মোট দেশজ উৎপাদন জিডিপি হলো একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, কোনো দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত সকল দ্রব্য ও সেবার মোট বাজার মূল্য। এটি একটি দেশের অর্থনৈতিক কার্যকলাপের একটা গুরুত্বপূর্ণ পরিমাপক। সহজভাবে বললে জিডিপি হলো একটি দেশের অভ্যন্তরীণ উৎপাদিত সকল জিনিস, যেমন যন্ত্রপাতি, খাদ্য, পোশাক এবং সেবার যেমন ডাক্তার, শিক্ষক, পরিবহন, মোট আর্থিক মূল্য। সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে এতটুকু দিলেও দিতে পারো, বাট এটাকে যদি একটু ব্যাখ্যা করতে যাও তাহলে আমরা সে ব্যাখ্যাটা করি। জিডিপি গণনার কয়েকটি পদ্ধতি রয়েছে, তার মধ্যে প্রধান হলো উৎপাদন পদ্ধতি। এই পদ্ধতিতে দেশের অভ্যন্তরে উৎপাদিত সকল দ্রব্য ও সেবার মোট মূল্য গণনা করা। ব্যয় পদ্ধতি, এখানে একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের জনগণ, সরকার এবং ব্যবসা প্রতিষ্ঠানে মোট ব্যয়ের যোগফল গণনা করা হয়। আয় পদ্ধতি, এই পদ্ধতিতে দেশের অভ্যন্তরে বিভিন্ন উৎপাদনকারী যেমন শ্রমিক, মালিক, সরকার প্রভৃতি আয় যোগ করে জিডিপি হিসাব করা হয়। জিডিপি সাধারণত একটি দেশের অর্থনীতি, স্বাস্থ্য এবং উন্নয়নে একটা নির্দেশক হিসাবে ব্যবহৃত হয়। ২ নম্বরটা দেখো, মোট জাতীয় আয় বলতে কি বোঝায়? মোট জাতীয় আয় বলতে কি বোঝায় সংজ্ঞা চেয়েছে, শুধু সংজ্ঞা দিলে হয়ে যাবে। দেখো ২ নম্বর উত্তর, মোট জাতীয় আয় জিএনআই, গ্রোস ন্যাশনাল ইনকাম, বলতে কোনো দেশের সকল নাগরিক কর্তৃক একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, উৎপাদিত দ্রব্য ও সেবার মোট আর্থিক মূল্যকে বোঝায়। এতে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে বসবাসরত নাগরিকদের আয় অন্তর্ভুক্ত করা হয়। মোট জাতীয় আয় জিএনআই গণনার ক্ষেত্রে মোট দেশজ উৎপাদন জিডিপি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, এর সাথে দেশের বাইরে বসবাসরত নাগরিকদের আয় যোগ করা হয় এবং দেশের অভ্যন্তরে বসবাসরত বিদেশিদের আয় বিয়োগ করা হয়। সংক্ষেপে জিএনআই সমান জিডিপি প্লাস বিদেশ থেকে নেট আয়, নেট ইনকাম ফ্রম অ্যাব্রোড। এইভাবে মোট জাতীয় আয় একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সামগ্রিক চিত্র তুলে ধরে, যা দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অর্থনৈতিক কার্যকলাপ উভয়কে অন্তর্ভুক্ত করে। ৩ নম্বর, নেট জাতীয় আয় বলতে কি বোঝায়? নেট জাতীয় আয়। ৩ নম্বর প্রশ্নের উত্তর দেখো, নেট জাতীয় আয়। নেট জাতীয় আয়, নেট, দেখো নেট ন্যাশনাল ইনকাম, নেট ন্যাশনাল ইনকাম বলতে কোনো দেশের একটি নির্দিষ্ট সময়ে উৎপাদিত সকল দ্রব্য সেবার মোট বাজার মূল্য থেকে মূলধনী দ্রব্যের অবচয় ডিপ্রিসিয়েশন বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে বোঝায়। তাকে কি বলা হয়? নেট জাতীয় আয়। সহজ ভাষায় এটি হলো একটি দেশের মোট জাতীয় আয় থেকে
মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দেওয়ার পর যা থাকে সেটাকে কি বলা হয়? নেট জাতীয় আয়। নেট জাতীয় আয় বলা হয়। নেট জাতীয় আয় বলা হয়। এটাকে ব্যাখ্যা করতে চাইলে এভাবে করতে পারো। আরো বিশদভাবে মোট জাতীয় আয় গ্রস ন্যাশনাল ইনকাম। এটি একটি দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে বসবাসকারী জনগণের সকল প্রকার আয়, যেমন মজুরি, বেতন, মুনাফা, সুদ, ভাড়া ইত্যাদি যোগ করে হিসাব করা হয়। অবচয় বা ডিপ্রেশন। উৎপাদন প্রক্রিয়া, ব্যবহৃত যন্ত্রপাতি, সরঞ্জাম, দালান কোঠা ইত্যাদির ব্যবহারজনিত ক্ষয়ক্ষতিকে অবচয় বলা হয়। এই অবচয় জাতীয় আয়ের হিসাব থেকে বাদ দেওয়া হয়। নেট জাতীয় আয়। নেট জাতীয় আয়, নেট ন্যাশনাল ইনকাম। সুতরাং মোট জাতীয় আয় থেকে অবচয় বাদ দিলে যা থাকে তাই হলো নেট জাতীয় আয়। এটি একটি দেশের প্রকৃত অর্থনৈতিক উৎপাদনশীলতা নির্দেশ করে। সংক্ষেপে নেট জাতীয় আয় সমান মোট জাতীয় আয় মাইনাস অবচয় করলে চলে আসে নেট জাতীয় আয়। 4 নাম্বার জিএনআই, জিডিপি, এনএনআই, জিএনপি এর পূর্ণরূপ দাও। এটা শুধুমাত্র পূর্ণরূপ দিলে হয়ে যাবে। চলো শুরু করি। জিএনআই, জিডিপি, এনএনআই, জিএনপি এর পূর্ণরূপ হলো, অবশ্যই এর সংক্ষিপ্ত প্রশ্নটা মেমোরাইজ করলে সবগুলোর সংক্ষিপ্ত রূপের পূর্ণরূপ হয়ে যাবে। স্পেলিং সহ তোমাদের মেমোরাইজ করতে হবে। ভিজুয়াল ইম্পর্টেন্সারটা করছেন। জিএনআই এর পূর্ণরূপ, যেটা গ্রস ইন্টারন্যাশনাল আয়তে ইনকাম, মোট জাতীয় আয়। এটার বাংলা আছে গ্রসতে মোট, ন্যাশনালতে জাতীয়, ইনকামতে আয়। জিডিপি, যেটা গ্রস, ডিটা ডোমেস্টিক, ফিতে প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন। গ্রস মোট, ডোমেস্টিক দেশজ, প্রোডাক্ট উৎপাদন। এনএনআই এর পূর্ণরূপ, এনতে নেট, এনতে ন্যাশনাল, আয়তে ইনকাম, নেট জাতীয় আয়। তাহলে দেখো নিটতে নেট, ন্যাশনালতে জাতীয়, ইনকামতে আয়। জিএনপি এর পূর্ণরূপ, যেটা গ্রস, এনতে ন্যাশনাল, ফিতে প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদন। যেটা গ্রস, গ্রসতে মোট, ন্যাশনাল জাতীয়, প্রোডাক্ট উৎপাদন। 5 নম্বর সিসিএ বলতে কি বোঝায়? 5 নম্বর উত্তর, অর্থনীতিতে সিসি এর পূর্ণরূপ হলো সিতে ক্যাপিটাল, সিতে কস্ট, এটা অ্যালাউন্স, ক্যাপিটাল কস্ট অ্যালাউন্স। এটা একটি কর সংক্রান্ত ধারণা যা ব্যবসাগুলিকে তাদের দীর্ঘমেয়াদী সম্পদে যেমন যন্ত্রপাতি, সরঞ্জাম, ভবন ইত্যাদি অবচয় ব্যয় দাবি করতে দেয়। এই ভাতাটি আয়কর গণনার সময় করযোগ্য আয় কমাতে ব্যবহৃত হয়। সিসিএ, ক্যাপিটাল কস্ট অ্যালাউন্স সম্পর্কে আরও কিছু তথ্য। যদি আরও কিছু তথ্য জানতে চাও তাহলে এগুলো তোমরা লিখতে পারো বা পড়তে পারো। এটি একটি কর সংক্রান্ত ধারণা যা ব্যবসাগুলিকে তাদের দীর্ঘমেয়াদী সম্পদের অবচয় ব্যয় দাবি করতে দেয়। এটি আয়কর গণনার সময় করযোগ্য আয় কমাতে ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের সম্পদের জন্য সিসি এর নিয়মাবলী ভিন্ন হতে পারে। সিসিএ মূলত কানাডিয়ান কর ব্যবস্থায় ব্যবহৃত একটি শব্দ, তবে অন্যান্য দেশে এ ধরনের ধারণা বিদ্যমান থাকতে পারে। সিসিএ গণনার জন্য সম্পদের মূল্য, অবচয় হার এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করা হয়। সুতরাং সিসিএ হলো অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ধারণা যা ব্যবসাগুলিকে তাদের
সম্পদে অপচয় ব্যয় থেকে করের সুবিধা পেতে সহায়তা করে। এখানে আছে বর্ণনামূলক প্রশ্ন। টোটাল বর্ণনামূলক প্রশ্ন আছে 4টি। 4টি বর্ণনা প্রশ্নের আমরা উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। একটু লং হতে পারে, বাট তোমরা শর্ট করেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। 1 নম্বর দেখো, জাতীয় আয় গণনার পদ্ধতিসমূহ ব্যাখ্যা করো। দেখো বর্ণনামূলক প্রশ্ন উত্তর। 1 নম্বর উত্তর, জাতীয় আয় গণনার জন্য প্রধানত 3টি পদ্ধতি ব্যবহার করা হয়: উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। এই 3টি পদ্ধতি ব্যয় করে একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সামগ্রিক চিত্র পাওয়া যায়। 1 নম্বর দেখো, উৎপাদন পদ্ধতি, প্রোডাকশন মেথড। এই পদ্ধতিতে দেশের অভ্যন্তরে উৎপাদিত সমস্ত দ্রব্য ও সেবার মোট বাজার মূল্য গণনা করা হয়। এক্ষেত্রে চূড়ান্তভাবে উৎপাদিত দ্রব্য ও সেবার মূল্য বিবেচনা করা হয়, যাতে একই জিনিসের একাধিকবার গণনা, ডাবল কাউন্টিং এড়ানো যায়। উৎপাদন পদ্ধতির মূল ধারণা হলো, একটি দেশের অভ্যন্তরে একটি নির্দিষ্ট সময়ে উৎপাদিত সমস্ত চূড়ান্ত দ্রব্য ও সেবার মোট মূল্য যোগ করে জাতীয় আয় হিসাব করা হয়। 2 নম্বর আয় পদ্ধতি, ইনকাম মেথড। এই পদ্ধতিতে একটি দেশের সকল নাগরিকের বিভিন্ন উৎস থেকে অর্জিত আয়, যেমন মজুরি, বেতন, মুনাফা, সুদ ইত্যাদি যোগ করে জাতীয় আয় হিসাব করা হয়। এখানে উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত সকল উপাদান, শ্রম, মূলধন, ভূমি, উদ্যোক্তা থেকে প্রাপ্ত আয় যোগ করা হয়। এই পদ্ধতিতে জাতীয় আয় সমান শ্রমিকদের মজুরি প্লাস বাড়ি ভাড়া, সুদ প্লাস মুনাফা প্লাস অন্যান্য আয়। 3 নম্বর ব্যয় পদ্ধতি, এক্সপেন্ডিচার মেথড। এই পদ্ধতিতে একটি দেশের সকল প্রকার ব্যয়, যেমন ব্যক্তিগত ভোগ ব্যয়, সরকারি ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং নেট রপ্তানি ব্যয় যোগ করে জাতীয় আয় হিসাব করা হয়। ব্যয় পদ্ধতি জাতীয় আয়ের হিসাব করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই 3টি পদ্ধতি মূলত একই জাতীয় আয় নির্দেশ করে, তবে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে এটি পরিমাপ করা হয়। 2 নম্বর, মোট দেশজ উৎপাদনের নির্ধারক সমূহ বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন উত্তর, মোট দেশজ উৎপাদন জিডিপি মূলত 4টি প্রধান উপাদানের উপর নির্ভরশীল: ব্যক্তিগত ভোগ, সরকারি ব্যয়, বিনিয়োগ এবং নেট রপ্তানি। রপ্তানি ও আমদানির পার্থক্য। মোট দেশজ উৎপাদনের নির্ধারক সমূহ। ডিটারমিনেন্টস অফ জিডিপি নিচে বিস্তারিত আলোচনা করা হলো। 1 নম্বর 1 নম্বর ভূমি ও প্রাকৃতিক সম্পদ। একটি দেশের ভূমি ও প্রাকৃতিক সম্পদ যেমন উর্বর জমি, খনিজ সম্পদ, বনজ সম্পদ ইত্যাদি জিডিপি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ এবং সেগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব, যা জিডিপির উপর ইতিবাচক প্রভাব ফেলে। 2 নম্বর শ্রম। শ্রম শক্তি বা কর্মসংস্থান একটি দেশের জিডিপির অন্যতম নির্ধারক। দক্ষ এবং প্রশিক্ষিত শ্রমিকের প্রাপ্যতা এবং তাদের উৎপাদনশীলতা জিডিপির উপর সরাসরি প্রভাব ফেলে। শ্রমিকের সংখ্যা বৃদ্ধি এবং তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো যায়। 3 নম্বর মূলধন। মূলধন বলতে যন্ত্রপাতি, প্রযুক্তি, অবকাঠামো ইত্যাদি বোঝায়।
পর্যাপ্ত মূলধনের যোগান এবং এর সঠিক ব্যবহার একটি দেশের উৎপাদনশীলতা এবং জিডিপির উন্নয়নে সহায়তা করে। উন্নত প্রযুক্তি এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো যায়। ৪ নম্বর প্রযুক্তি। প্রযুক্তিগত উন্নয়ন একটি দেশের উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি। নতুন প্রযুক্তি গ্রহণ এবং উদ্ভাবনের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়াকে আরও দক্ষ এবং উন্নত করা যায়, যা জিডিপির উপর ইতিবাচক প্রভাব ফেলে। ৫ নম্বর ব্যক্তিগত ভোগ। জনগণের ব্যক্তিগত খরচ বা ভোগ জিডিপির একটি গুরুত্বপূর্ণ উপাদান। মানুষের চাহিদা এবং ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে ব্যক্তিগত ভোগ বাড়ে, যা সামগ্রিকভাবে জিডিপির উপর ইতিবাচক প্রভাব ফেলে। ৬ নম্বরে সরকারি ব্যয়। সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড যেমন রাস্তাঘাট, সেতু, শিক্ষা, স্বাস্থ্য খাতে ব্যয় করে থাকে। সরকারের এই ব্যয় জিডিপির একটি অংশ এবং এটি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করে। ৭ নম্বর বিনিয়োগ। ব্যবসায়িক বিনিয়োগ অর্থাৎ নতুন যন্ত্রপাতি, প্রযুক্তি এবং অবকাঠামোতে বিনিয়োগ জিডিপির একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই বিনিয়োগের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে। ৮ নম্বর নেট রপ্তানি। কোনো দেশের মোট রপ্তানি থেকে আমদানির পরিমাণ বাদ দিলে যা থাকে তাকে নেট রপ্তানি বলে। রপ্তানি বৃদ্ধি এবং আমদানি হ্রাসের মাধ্যমে নেট রপ্তানি বাড়ানো যায়, যা জিডিপির ওপর ইতিবাচক প্রভাব ফেলে। মোট কথা, ভূমি, শ্রম, মূলধন, প্রযুক্তি, ব্যক্তিগত ভোগ, সরকারি ব্যয়, বিনিয়োগ এবং নেট রপ্তানি এই উপাদানগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে একটি দেশের জিডিপি বৃদ্ধি করা সম্ভব। ৩ নম্বর মোট দেশজ উৎপাদনে জিডিপি হিসাবের বাইরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা দেশের সামগ্রিক অর্থনীতির চিত্র তুলে ধরতে পারে না। এই বিষয়গুলোর মধ্যে রয়েছে অপ্রাতিষ্ঠানিক অর্থনৈতিক কর্মকাণ্ড, গৃহস্থালির কাজ, পরিবেশের অবক্ষয় এবং সামাজিক কল্যাণের মতো বিষয়গুলো। মোট দেশজ উৎপাদনের জিডিপি হিসাবের বাইরে থাকা বিষয়গুলো হলো অপ্রাতিষ্ঠানিক অর্থনৈতিক কর্মকাণ্ড। এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে রয়েছে অনানুষ্ঠানিক ব্যবসা, ছোট ব্যবসা, গ্রামীণ অর্থনীতিতে প্রচলিত অনথিভুক্ত কার্যকলাপ। এগুলো সাধারণত জিডিপির হিসাবে ধরা হয় না, যদিও এগুলো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। গৃহস্থালী কাজ, গৃহিণীদের রান্নাবান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা, বাচ্চাদের দেখাশোনা ইত্যাদি কাজ জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না, অথচ এই কাজগুলো অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, সমাজের জন্য অপরিহার্য। পরিবেশের অবক্ষয়। জিডিপি শুধুমাত্র অর্থনৈতিক উৎপাদন গণনা করে, কিন্তু পরিবেশের উপর এর প্রভাব বিবেচনা করে না। উদাহরণস্বরূপ, দূষণ, বনভূমি ধ্বংস বা প্রাকৃতিক সম্পদের অবক্ষয় জিডিপিতে প্রতিফলিত হয় না, যদিও এগুলো দীর্ঘমেয়াদে অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলে। সামাজিক কল্যাণ। জিডিপি জীবনযাত্রার মান, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষার মতো বিষয়গুলিকে বিবেচনা করে না। এই বিষয়গুলো মানুষের সামগ্রিক ওয়েলবিং এর জন্য অপরিহার্য, কিন্তু জিডিপিতে এদের সরাসরি প্রতিফলন ঘটে না। অবিন্যস্ত অর্থনীতি। অনেক সময় দেখা যায় কিছু অর্থনৈতিক কার্যকলাপ বাজারের বাইরে থেকে যায়, যেমন চোরাচালান, কালোবাজারি, কর ফাঁকি দেওয়া। এগুলো জিডিপির হিসেবে অন্তর্ভুক্ত হয় না, তবে দেশের অর্থনীতিতে এগুলোর প্রভাব থাকতে পারে। এই বিষয়গুলো জিডিপির সীমাবদ্ধতা তুলে ধরে। একটি দেশের অর্থনৈতিক স্বাস্থ্য এবং মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে সামরিক ধারণা পেতে হলে জিডিপির পাশাপাশি এই বিষয়গুলো বিবেচনা নেওয়া প্রয়োজন। ৪ নাম্বার
বাংলাদেশের জাতীয় আয়ে কৃষির উপখাতগুলোর অবদান বর্ণনা করো। 4 নম্বর প্রশ্নের উত্তর, বাংলাদেশের জাতীয় আয়ে কৃষির বিভিন্ন উপখাত গুরুত্বপূর্ণ অবদান রাখে। এর মধ্যে শস্য উৎপাদন, মৎস্য খাত এবং বনজ সম্পদ উল্লেখযোগ্য। এছাড়াও পশুপালন ও অন্যান্য কৃষি সংশ্লিষ্ট কার্যক্রম জাতীয় অর্থনীতিতে অবদান রাখে। এখানে কৃষির বিভিন্ন উপখাতের অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। শস্য উৎপাদন, ধান, পাট, গম, ভুট্টা, আখ, আলু, বিভিন্ন প্রকার সবজি ও ফল সহ বিভিন্ন ধরনের শস্য বাংলাদেশের কৃষি প্রধান অংশ। এই শস্যগুলো দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রক্রিয়াকরণ শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। শস্য উৎপাদন দেশের মোট দেশজ উৎপাদনে জিডিপি উল্লেখযোগ্য অবদান রাখে এবং কৃষকদের জীবিকা নির্বাহের প্রধান উৎস। কিছু কিছু শস্য যেমন পাট উল্লেখযোগ্য পরিমাণে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। মৎস্য সম্পদ, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ এবং এখানে মৎস্য সম্পদ প্রচুর পরিমাণে বিদ্যমান। মাছ এদেশের জনগণের প্রোটিনের প্রধান উৎস এবং এটি দেশের মানুষের খাদ্য তালিকায় একটা গুরুত্বপূর্ণ অংশ। মৎস্য খাত জাতীয় অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দেশের আমিষের চাহিদা পূরণ করে। মৎস্য রপ্তানি করে ও বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। পশুপালন, গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি ইত্যাদি পালন করে মাংস, দুধ, ডিম ইত্যাদি পাওয়া যায়, যা আমিষের চাহিদা পূরণ সহায়ক। পশুপালন একটি লাভজনক ব্যবসা এবং এটি গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। পশুর বর্জ্য থেকে জৈব সার তৈরি করা যায়, যা মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে। অন্যান্য কৃষি সংশ্লিষ্ট কার্যক্রম, কৃষি প্রক্রিয়াকরণ শিল্প যেমন চাল কল, আটা কল, সবজি প্রক্রিয়াকরণ ইত্যাদি জাতীয় অর্থনীতিতে অবদান রাখে। কৃষি যন্ত্রপাতি তৈরি ও সরবরাহকারী শিল্পেও জাতীয় আয়ে অবদান রাখে। কৃষি বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ কার্যক্রমও জাতীয় অর্থনীতিতে পরোক্ষভাবে অবদান রাখে। কৃষি বাংলাদেশের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। যদিও সেবা ও শিল্প খাতের অগ্রগতি সত্ত্বেও খাদ্য উৎপাদন এবং গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে কৃষির গুরুত্ব অপরিসীম। জাতীয় আয়ে কৃষির অবদান বর্তমানে কিছুটা কমলেও দেশের মোট শ্রমশক্তির একটি বড় অংশ এখনও কৃষির সাথে জড়িত। বহু নির্বাচনী প্রশ্ন, এখানে দুইটা বহু নির্বাচনী প্রশ্ন আছে, আমরা দুইটাই সমাধান করে দেখব। 1 নম্বর, জন প্রতি বার্ষিক আয়কে কি বলে? জন প্রতি বার্ষিক আয়কে কি বলে? ঘ নম্বর, মাথাপিছু আয়। মাথাপিছু আয়। 2, মোট দেশজ উৎপাদন গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট গণনার নিচের কোনটি ধরা হয়? ক নম্বর, চূড়ান্ত দ্রব্য সেবার মূল্য। চূড়ান্ত দ্রব্য সেবার মূল্য। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।